দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী সাবরিনা সাবার কাছে। আবার ফিরে এলাম আপনার কাছে। যেহেতু সকালবেলা এবং গানের মানুষ, সুতরাং একটি গান শুনতে মন চাইছে। শুরুতেই কোন গানটি শুনবো? যেহেতু সকাল সকাল একটা ঘুম ঘুম আমেজ থাকে, তো আমার রিসেন্টলি একটা গান রিলিজ হবে, সারাটা দিন যাবে বর্ষায় গানটার নাম। তো এই গানটা আচ্ছা, গানটা কি রিলিজ কবে হবে? এটা হচ্ছে বর্ষাকালে রিলিজ দেওয়ার ইচ্ছা আছে আমার। আচ্ছা, তো যেহেতু একটু সফট মেলোডি টাইপের গান, তো এই জন্যই আর কি গাওয়া। আচ্ছা, শুনি তাহলে গানটি। ঘন ঘন ডাকছে আকাশ, ঘুম ভেঙে দেখি সকাল বেলা, তুমি আছো পাশে এ আমার, কবি কবি ভাবে আর থাকবো না, আজ কোথাও যাব না, সারাটা দিন যাবে বর্ষায়, আজ কোথাও যাব না, সারাটা দিন যাবে বর্ষায়। বাহ, চমৎকার, ভীষণ সুন্দর, খুবই মিষ্টি, গানের কথাগুলো তো সুন্দর, সুরটাও চমৎকার। এই গানটার কথা হচ্ছে লিঙ্কু ভাইয়ের, এবং এই গানটা যখন উনি লিখেছেন তখন আসলে সুরটার কথা উনি চিন্তা করছিল, বললো যে একটু সফট মেলোডি। তখন না গানটা আমি দেখার পরে আমার খুব ভালো লাগছিল, বৃষ্টির গান। আচ্ছা, পরে নিজে নিজে বসে সুর করে ফেললাম। ও, নিজের এটা কম্পোজ করা? তার নিজের মানে সুর করা। বাহ, চমৎকার। আর অনিক সাহানের কম্পোজ করা। বেসিক্যালি এই গানটা একটা ডুয়েট গান হবে। আচ্ছা, তো এই গানটা অনিক সাহান যে কম্পোজিশন এটা কি করেছে। রেকর্ডিং হয়ে গিয়েছে? হ্যাঁ, রেকর্ডিং হয়ে গেছে, মিউজিক ভিডিওটাও হয়ে গেছে। বাহ, আমার একদম রিলিজের অপেক্ষায় আছে। আনরিলিজড গান আমরা আজকে শুনলাম একদম। আচ্ছা, ঈদ গেল, তারপর পহেলা বৈশাখ গেল, এবং কোন উৎসব মানেই আসলে আপনাদের নতুন নতুন গান, নতুন নতুন মানে উৎসবকে কেন্দ্র করে আসলে চলে আসে। তো এবারের মানে গত ঈদে আর কি, বা পহেলা বৈশাখকে উপলক্ষ করে কি কি গান রিলিজ হয়েছে? ঈদে একটা গান রিলিজ পেয়েছিল হচ্ছে জর্দা ছাড়া পান। এই গানটা একটু কি বলে, ডান্স, হ্যাঁ একটু ডান্স নাম্বারের একটা গান। তো সবাই পছন্দ করেছে গানটা, কারণ এর আগে আমার যদি বলি, আমি আমার ক্যারিয়ারের দুটো সোলো অ্যালবাম কিংবা 30টার মতো মিক্সড অ্যালবামের কাজ করেছি, কিন্তু কোনোটাই এরকম নাচের মিউজিক ভিডিও সহ যেখানে আমি নিজে একটু ডান্স করেছি এরকমটা করা হয়নি। তো এটা আমার জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা আর কি। এখন তো যেরকম হয় যে নিজের গানে আসলে নিজে মডেল হিসেবে কাজ করা হয়, মানে এবং আপনি তো এত সুন্দর দেখতে, তো পুতুলের মতন একটা মেয়ে দেখতে আসলে, তো সেই জায়গা থেকে কি মানে মডেল হিসেবে এবারই প্রথম কাজ করা হচ্ছে, না এর আগেও কাজ করা হয়েছে? না, এর আগেও অনেকগুলোতে কাজ করা হয়েছে। আমার বেশিরভাগ যেগুলো জনপ্রিয়তা পেয়েছে বা শ্রোতা প্রিয়তা পেয়েছে, সবগুলোর বেশিরভাগই দেখা গেছে আমি মডেল হিসেবে কাজ করেছি। তো এইটা আসলে আমি জানি না, হয়তো আমার লাক বা আমাকে দেখতে সবাই পছন্দ করছে, এবং শ্রোতা দর্শকরা কিন্তু মানে সেটা ভালোভাবে গ্রহণ করেন যে নিজে গায়ক বা যিনি গায়িকা তিনি যখন স্ক্রিনে আসছেন সেটা কিন্তু সুন্দরভাবে একটা গ্রহণযোগ্যতাও পায়। এটাই আমি মনে করি, এটা আমি বিশ্বাস করি, কারণ এখন তো ইউটিউবের যুগ যেহেতু, তো ইউটিউবের যে কমেন্ট বক্সগুলো থাকে সেই কমেন্ট বক্সে দেখা গেছে যে তারা মতামত যখন দেয় লেখা থাকে, তখন সেখানে অনেক সময় পড়েছি যে যদি কোনো মডেল নিয়ে কাজ করেছে, তো অনেক সময় লেখা এসেছে এরকম কমেন্টে, আপনি করলে বেশি ভালো হতো। আচ্ছা, যেরকম এরকম ইতিবাচক আপনার কমেন্ট আসে, নেতিবাচক কমেন্টও তো নিশ্চয়ই অনেক আসে। হ্যাঁ, নেতিবাচক তো অনেক আসে। সেটা কিভাবে ম্যানেজ করেন? যেমন অনেক সময় দেখা যায় যে মানে বলে এরকম যে আপনার চাইতে মডেলকে নিলে ভালো লাগতো, কারণ মডেলরা একদম ফিট থাকে, আপনাকে দেখে তো এরকম ফিট মনে হচ্ছে না এরকম। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যখন একদম ক্যারিয়ারের শুরুতে অনেক কম ওয়েট বা একদম স্লিম ছিলাম বা ওজন কম ছিল, ওই সময়টাতে যখন মানুষ দেখতে অনেকে বলতো যে আল্লাহ তুমি এত শুকায় গেছো, এত দেখতে ভালো লাগছে না। আবার এখন যখন একটু ওয়েট গেইন করেছি, এখন মানে মানুষের কি সমালোচনাটা মানে আলোচনা বা সমালোচনা আসলে তাকে নিয়েই হয় যার শ্রোতাপ্রিয়তা বা জনপ্রিয়তা বেশি থাকে। তো যখন এই চিন্তাটা মাথায় থাকে তখন আসলে এত কিছু মাথায় নেওয়ার মতন থাকে না, মানে নেগেটিভ কমেন্টটা তখন খুব একটা ইমপ্যাক্ট ফেলে না। আচ্ছা, তো এখন পর্যন্ত কতগুলো মৌলিক গানের কাজ করা হয়েছে? প্রায় 150টার মতন তো হবে, অনেকগুলো।
আচ্ছা, প্রথম মৌলিক গান কোনটা ছিল? জনম জনম তোমাকে কাছে পেতে চাই। আচ্ছা, সেটা এই গানটা 2012-তে কাজ হয়েছিল আর কি। এরপর হচ্ছে পৃথিবী অনেক বড়, অতলে অতলে, মানে ধাপে ধাপে এই গানগুলো আসলে এই গানগুলো কি তখন অ্যালবামের জন্য করা হয়েছিল? হ্যাঁ, অ্যালবামের জন্য করা হয়েছিল। তখন ইউটিউব এত জনপ্রিয়তা পায়নি। এই যে একটা প্ল্যাটফর্ম যে চেঞ্জ হচ্ছে বা একটা যে পরিবর্তন আসছে, মানে যুগের সাথে তো পরিবর্তনটা অবধারিত, এটা হবে, কিন্তু একজন শিল্পীর জায়গা থাকে না যে একটা খাপ খাইয়ে নেওয়ার বিষয়টা, সেটা আসলে কিভাবে রপ্ত করেছেন বা সেটা করতে গিয়ে আসলে কোনো রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে কিনা? আসলে আমি খুবই লাকি মনে করি নিজেকে, কারণ আমি যে সময়টা গান মিউজিক ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেছি সেই সময়টাতে সিডির ব্যাপারটা ছিল। তখন পাবলিসিটি যখন করতে হতো আমাদেরকে, পোস্টার লাগানো থেকে শুরু করে একটা অডিওর কাজ, সেটা নিয়ে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া, অ্যালবাম রিলিজ হলে সেই অ্যালবাম লঞ্চিংয়ে যাওয়া, এবং যখন রিলিজ হতো প্রত্যেকটা সিডির দোকানে দোকানে গিয়ে তখন প্রমোশন চালানো, সাউন্ড বক্সে জোরে জোরে গান বাজতো। হ্যাঁ, আমার এমন হয়েছে আমি ফার্মগেট দিয়ে হেঁটে যাচ্ছি, নিজের গান নিজে শুনছি। এই ব্যাপারটা একদম অন্যরকম অভিজ্ঞতার ব্যাপার ছিল। তো এই জিনিসগুলো তো মানে দেখেছি তখন। তো এখান থেকে হঠাৎ করে ইউটিউবে চলে আসার ব্যাপারটা, হ্যাঁ একটু তো কি বলে, হ্যাঁ র্যাপিড একটা চেঞ্জ। এরপরও যখন ভালো গান বা এই যে এখান থেকে এখানে চলে আসে, এখন কিন্তু ভিউ নিয়ে অনেক মানুষের মধ্যে অনেক টেনশন থাকে। তো আমার মধ্যে ওই টেনশনটা কাজ করে না, কারণ আমার কাছে মনে হয় যে সময়টাতে শ্রোতাপ্রিয়তা আমি পেয়েছি, সেই সময়টা থেকে এই সময়ে ভিউ হিসেবে কাউন্ট করলে আসলে ওই গানগুলোর কাছে পৌঁছানোটা এখন অনেক সহজ হয়ে গেছে। এই সহজ ব্যাপারটাই যখন আমরা কষ্ট করেছি প্রচারণা চালানোর বিষয়টাতে, তো আমার কাছে তখন মনে হতো যে এখন যদি আমার গানের ভিউ কম থাকে, তারপরেও আমার কাছে মনে হয় যে যেই শ্রোতাপ্রিয়তা গানগুলো তখন রিলিজ হয়েছিল সেগুলো যদি আমি এখন ইউটিউবে দিতাম, তাহলে সেটা হয়তো বা আরো কোটি কোটি ভিউ হতো। তো সেদিক থেকে আমি নিজেকে সাকসেসফুল মনে করি। কিন্তু কোন একটি গানের সফলতা কি ভিউজ দিয়ে যাচাই বাছাই করা যায়? একদমই না। এই জন্যই এই কথাটা বলছি আমি, যে সময়টাতে গান রিলিজ হচ্ছে সেই সময়ে অনেক বেশি কম্পিটিটর ছিল, এখন আরো বেশি কম্পিটিটর। তারপরেও মানুষ কিন্তু যে গানটা তাদের সবার আগে শুনতে পছন্দ করে, সেই গানটাই কিন্তু মানে 100 বছর পরেও জীবিত থাকে। হ্যাঁ, ভীষণ সত্যি কথা এটা। আচ্ছা, আপনার গান নিয়ে কথা হচ্ছে, আর গানের মানুষ, গান তো শুনতেই চাইবো, মানে আমার তো মনে হয় অনেকগুলো গানই শুনি, কিন্তু এখন একটি গান শুনতে চাইবো। এখন যে গানটি করব, এই গানটা হচ্ছে ওই যে আমি যেখানে যাই সবসময় রিকোয়েস্ট আসি এই গানটার জন্য, পৃথিবী অনেক বড়, আসিফ আকবর ভাইয়ের সাথে গাওয়া। পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো, হৃদয় আমার আরো বড় হোক না জীবন ক্ষুদ্র, তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র, তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র। বাহ, ভীষণ মিষ্টি একটা গান, একদম প্রেমের গান একদম। আচ্ছা, ইউটিউব চ্যানেলের জন্য তো কাজ করা হচ্ছে এখন, মানে ম্যাক্সিমাম শিল্পীদেরই দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেল থাকে, সেগুলোর জন্য তারা গান তৈরি করছে, কিন্তু ব্যবসায়িক চিন্তা ভাবনার কথা যদি বলি, তাহলে আসলে ইউটিউব থেকে একজন শিল্পী আসলে পেশাগত জায়গা থেকে কতটুকু লাভবান হতে পারে? এখন যে সময়টা আমরা মানে যাচ্ছি, যে সময়টার মধ্যে দিয়ে, এই সময়টা আসলে ভাইরালের ব্যাপারটা কিন্তু খুব বেশি পরিমাণ। তো আমরা যারা ভাইরালের পিছনে, ভাইরাল হওয়ার পিছনে ছুটছি না, তাদের জন্য আসলে একটু বেগ পেতে হচ্ছে। কারণ দেখা গেছে যে সেভাবে যদি একটা গান, আমার চ্যানেলের যে কোনো একটা গান যদি ভাইরাল হয়, তখন দেখা গেছে যে সেই গানটা থেকে কিংবা চ্যানেলের একটা অর্থের যে পরিমাণটা, সেটা হয়তো বা তখন বেশি আসে। আদারওয়াইজ সেটা হয়তো বা সেভাবে সচ্ছলতার ব্যাপারটা আসে না চ্যানেলটাতে। তো আমরা শুধু কাজটাকে ভালোবেসে কাজ করে যাওয়া বিষয়টা এখন ওই রকমটাই, অনেকটাই ওরকম। এরপরেও যদি দেখা যায় যে গান যদি কারো জাস্ট একটা চ্যানেলের একটা গানও যদি মানুষের অন্তরের জায়গা করে নেয়, তখন কিন্তু দেখা যায় যে হ্যাঁ, চ্যানেলটা একটু ঘুরে দাঁড়িয়েছে, গানগুলো তখন শুনছে।
সেদিক থেকে আমি বলবো যে এটা 50-50 একটা চান্সেস থাকে। আচ্ছা, আপনার অ্যালবামে যে গানগুলো ছিল, মানে সিডি অ্যালবামে যে গানগুলো প্রকাশিত হয়েছিল, সেগুলো কি পরবর্তীতে মিউজিক ভিডিও আকারে আপনি আপনার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন কিনা? সেগুলো মিউজিক ভিডিও আকারেই প্রকাশ পেয়েছিল। আচ্ছা, সেগুলো আসলে মিউজিক ভিডিও আকারে মানুষের কাছে গেছে এবং সেগুলো আমার চ্যানেলেই রিলিজ পেয়েছে। গানের কথা তো বলছিলাম, এখন তো প্রচুর স্টেজ শো করা হচ্ছে আপনার। স্টেজ শো তো একদম আপনি ভীষণ রকম মাতিয়ে ফেলতে পারেন, সেটা নিজে কতখানি উপভোগ করেন? এটা যেহেতু একদম খুব ক্লোজ একটা ডিসটেন্সে থাকে, অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাকশনটা থাকে, তো এটা সবচেয়ে ভালো লাগার একটা বিষয়। একদম মনের ভেতর থেকে একটা এক্সাইটমেন্ট কাজ করে এবং তারা যখন মানে গলায় গলা মেলাচ্ছে, এই ব্যাপারটার জন্য আসলে অনেক ভালো একটা মুহূর্ত কাটে আসলে। সেটা অনেক কভার সংও তো আপনি করে থাকেন। কভার সং এর পরিমাণটা আমার অন্যদের চাইতে কম, কারণ আমি যখন ক্যারিয়ার শুরু করেছি স্টেজে যখন থাকেন তখন অনেক রকম স্টেজে কিন্তু তখন করা হয়, তখন কিন্তু রিকোয়েস্টের জন্য আমার দেখা গেছে যে মৌলিক গানের পরিবর্তে অনেক কভার সং গুলো বেশি করা হয়ে থাকে স্টেজে। দেশের বাইরেও তো স্টেজ শো করা হয়েছে বা পারফর্ম করা হয়েছে, মানে কোন ঘটনাটা সবথেকে বেশি স্মরণীয় ছিল দেশের বাইরের কথা যদি বলি? আমার এই যে পৃথিবী অনেক বড় এই গানটার জন্য আমি যখন ফার্স্ট সোলো অ্যালবাম রিলিজ হওয়ার পরে যখন আমাকে কাতার থেকে ইনভাইটেশন দেওয়া হয়, তো আমি যাওয়ার পরে আমাকে সবাই একটা কথা বলছে, তবে কি একটা গানের জন্য বাংলাদেশ থেকে উড়ায় কাতারে নিয়ে আসা হয়েছে। এটা অনেক ভালো লাগার একটা বিষয় ছিল। এবং এমনও হয়েছে যে ওখানে আমিও গেছিলাম, আসিফ ভাই যেহেতু আমার কো আর্টিস্ট ছিলেন এই গানটায়, তো আসিফ ভাই স্টেজে আমি গান করেছি, আসিফ ভাই গান করেছে, মানুষ অপেক্ষা করছে এই গানটা কখন আমরা দুজনে মিলে গাবো। আচ্ছা, তো আসিফ ভাই মতো গান করে নেমে যাচ্ছিল, তখন সবাই অনেক রিকোয়েস্ট করে আবার দুজনকে একসাথে করে তারপরে গানটা শুনেছে। মানে আমার রীতিমতো মানে পায়ের কাছাকাছি চলে এসেছে দর্শক যে কেন এই গানটা করা হচ্ছে না। তাদের মধ্যে যে উত্তেজনাটা দেখেছি, এটা আসলে ওটা ভোলার মতো না কখনো। ভীষণ রকমের ভালো লাগার একটা বিষয় ছিল। প্লেব্যাকের কি অবস্থা সেটা নিয়ে? গত 2 বছর আগে একটা করা হয়েছে, রিলিজ হয়েছে। তো আমার প্লেব্যাকের ব্যাপারটা একটু আলাদা। আমি যখন দেখি যে ব্যাটে বলে মিলছে, আমি কাস্টিং দেখি, দেন হচ্ছে মুভিটার মেকিং কে করছে সেটা দেখি, গানের কথা, সুর, কম্পোজিশন কে করছে সেগুলো আমি দেখি, এবং আমি খুব বেছে বেছে কাজগুলো করছি, যার জন্য আমার মুভি প্লেব্যাকের সংখ্যাটা কম। আর রিসেন্টলি একটা কাজ করেছি রিভেঞ্জ মুভিতে, বুবলি এবং রোশন আছে মুভিটাতে, আমি এবং ইমরান ভাইয়ের করা একটা কাজ। তো আওয়ারা গানের নাম। গান যখন করতে যান তখন তো আমরা আপনাকে শুনেছি সফট মেলোডি ধাঁচের গানগুলোতেই আমরা আপনার কণ্ঠ বেশি পাই, কিন্তু গান শোনার ক্ষেত্রে তো অনেক রকম গান শুনতে হয়। কি কি ধরনের গান বা কাদের গান শুনতে সবথেকে বেশি ভালো লাগে? হয়তো বা আমার গানের কাজ হয়েছে সফট মেলোডি নির্ভরের কাজ, কিন্তু বেসিক্যালি এখন যেহেতু আমার গানের চয়েসের এবং টেস্ট ডিফারেন্ট হয়ে গেছে, তো এখন আমি আসলে ভার্সেটাইল হিসেবে নিজেকে প্রমাণ করতে চাই বা কাজ করে যাচ্ছি। মানে সব ধরনের গান এখন করা হচ্ছে। যেমন আমি যে 3টা গানের রিলিজের কথা বলছিলাম অফ স্ক্রিনে আপনার সাথে, ওই 3টা গানের মধ্যে একটা তো আমরা শুনলাম একটু সফট মেলোডি, একটা হচ্ছে একটু আরেকটা হচ্ছে একটু ফোক টাইপের, আরেকটা আবার একটু রক মেলোডি। আচ্ছা, তো 3 রকমের গান। তো আমাকে এই যে ভ্যারাইটি একটা গানের নিয়ে, এটা আসলে মানুষ আমাকে ডিফারেন্ট ওয়েতে পাবে। এখন কথা বলতে তো ভীষণ ভালো লাগছিল এরকম একটা মিষ্টি মেয়ের সাথে, কিন্তু একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। সবশেষে আপনার কণ্ঠে একটি গান শুনবো, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ব্রিটিশ লেখক সিডনি স্মিথের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, বয়সের সঙ্গে মানুষের মনের অনুভূতিরও পরিবর্তন হয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। আপনাকে অনেক ধন্যবাদ, আর বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এতক্ষণ যারা আমাদেরকে দেখছিলেন তারা বাংলা গান শুনবেন এবং দোয়া করবেন। কোন গানটি শুনছি আমরা? এখন যে গানটি করব, এই গানটি আমার করার প্রথম একটি কভার সং, যেটা সবার কাছে অনেক সুন্দরভাবে পৌঁছেছে বা মানুষ অনেক ভালোভাবে গ্রহণ করেছে। শোনো গো দক্ষিণ হাওয়া। মনেতে লুকানো ছিল সুপ্ত যে পেয়ার
আশা জাগিল মধুর গণিতে বাড়ালো আশা উতলা করেছে মোরে আমারই ভালোবাসা অনুরাগে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি শোনো গো মধুর হাওয়া প্রেম করেছি আমি লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি শোনো গো দক্ষিণ হাওয়া দিক ভুলেছি আমি